আই ডু নট ওয়ান্ট দিস কলকাতা। এখানে যার সাথেই কথা বলি তারাই বলে এইখানে তুই এসে থাকতে পারবি না। दिल्ली टैक्सी ड्राइवर्स वुड नेवर से नो टू यू। नहीं नहीं कोई प्रॉब्लम नहीं, चले जाएंगे। বাট এখানে ভর দুপুরবেলা 12টার সময় দ্য ট্যাক্সি ড্রাইভার্স উডন্ট ওয়ান্ট টু গো। আর বাড়িতে বসে আছে, হঠাৎ একটা বোমা পড়েছে, 4-5 জন একসঙ্গে মারা গেছে। তো আমার এরকম মনে আছে যে আমি কিয়েফে ক্লাস নিচ্ছি। There were a bunch of people from a particular company যারা আমাদের থেকে কোর্স করছে, and পেছনে তখন বম ব্লাস্ট হচ্ছে। পর 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 বোম এসে পড়ছে, আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি যে আকাশটা লাল হয়ে যাচ্ছে দূরে। তো একটু হট প্যান্ট পরেছে ও, তার উপরে টাকিন না করে ও একটা শার্ট পরেছে। তুমি বিশ্বাস করতে পারবে না, গড়িয়াহাটার মোড়টা দিয়ে ক্রস করছে, এভরি সিঙ্গল পার্সন, বুড়ো বাচ্চা বাবা ওর দিকে তাকিয়ে আছে। ইটস জাস্ট হার লেগস। Welcome to the latest episode of my weekly podcast Straight Up with Shri. আপনারা জানেন প্রতি সপ্তাহে আমাদের এটি প্রচেষ্টা থাকে যে আমরা এমন একজনকে আপনাদের আরেকটু কাছে আনবো যাদের কাজ, যাদের ব্যক্তিত্ব, যাদের সংগ্রাম, যাদের সাকসেস, যাদের জীবনযাপন will be very inspiring to all of you as an audience. আজকের গেস্ট যারা হাটকে, আমি জানি এটা ভীষণ ক্লিশেড একটা শব্দ, কিন্তু আজকের আলোচনাটা যারা হাটকে নয়, আজকের আলোচনাটা খুবই প্রাসঙ্গিক, আজকের আলোচনাটা খুবই দরকারি, এবং আজকের আলোচনাটা আমরা যে করব আপনাদের অনেক খোরাক দেবে একটু ভাবার জন্যে, একটু ইন্ট্রোস্পেক্ট করার জন্যে, একটু নিজেদের দেশ, নিজেদের ফ্যামিলি, নিজেদের ধর্ম, নিজেদের কর্মজীবনটা নিয়ে একটু হয়তো আর একটু কাছ থেকে ভাবার। তো আপনারা অনেকেই আমাকে বলেন যখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যখন একটু হাটকে আমরা কাউকে আনি, শ্রীময়ী কি হলো, কেন আজকে কোনো অ্যাক্টর বা ডিরেক্টর বা সিঙ্গার এলো না? আমার কাছে ডাইভার্সিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অন দিস শো। ইটস অ্যান এথিক দ্যাট আই বিলিভ ইন। এবং আজকে আমার এত ভালো লাগছে যে আমার হট সিটে বসে আছেন শতরূপা বসু রয়, এবং শি ইজ অ্যান অথর। শতরূপা, ওয়েলকাম। আমি নিজেও একজন লেখিকা, তাই জন্য আমার আর একজন লেখিকাকে সামনে পেয়ে খুবই অনুপ্রেরিত লাগছে। এবং শতরূপা হ্যাজ কাম অল দ্য ওয়ে ফ্রম নেদারল্যান্ডস, আমস্টারডাম বলে একটি ভীষণ সুন্দর শহর। কিন্তু সব থেকে যেটা সুন্দর হলো যে শতরূপা নিজের প্রথম বই নিজের মাতৃভাষায় প্রকাশিত করেছেন। শতরূপা, প্রথমেই তোমাকে বিগ রাউন্ড অফ কনগ্রাচুলেশনস। তোমার বই আমি তোমাকে দিয়েই বলাবো বইয়ের নাম, অ্যান্ড ইউল হোল্ড আপ দ্য বুক ফর এভরিওয়ান টু বাই আ কপি। আমি সবসময় বলি, এই যে পুজো আসছে, নতুন জামা কাপড় গয়নাগাটি, এখন অনেক বেশি মেকআপ লোকে কেনে বা চুল কালার করা হচ্ছে, অফকোর্স করবেন, এনজয় করুন, কিন্তু তার সাথে একটু ভালো বই পড়লে মনটা ভালো থাকে। এই সময় যেহেতু আমাদের হাতে একটু ছুটির মানে মানে সময় তালিকাটা বেশি থাকে। শতরূপা, আমার টিমের থেকে অনেক শুভেচ্ছা। তুমি এই মাসের গোড়াতেই বইটা লঞ্চ করেছো, 1 মাস প্রায় তোমার বইটা মার্কেটে আছে, এবং তোমার এবার যাওয়ার পালা, মানে ব্যাক টু ইয়োর সেকেন্ড হোম, প্রবাবলি নাও দ্য ফার্স্ট। এত বছর তুমি নেদারল্যান্ডস, আমস্টারডামে আছো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, তোমার বইটা একবার হোক, লেট আস প্রেজেন্ট। সেও তো একটা স্টার আমাদের। Of course. So this is my baby. Yes. I have a baby of 16-year-old, but I've nurtured this one for the last 2 years. Right. তো আমার কাছে ভীষণ ভীষণ প্রেশাস। আর এটার রিসার্চটা took me a very long time, almost 2 years to do this. তারপরে ইংলিশে লিখেছি, which will be published sometime in October in Amsterdam in the Netherlands. আর বাংলাটা লিখলাম, সেটা তোমার সাথে আমি বলবো, আলোচনা করবো। That's a long story, why I wrote this book in Bangla. But yeah, যাদের দেশ বলে কিছু নেই, আমার একটা দেশ আছে, এবং এই মানুষগুলোর সত্যি দেশ বলে কিছু নেই, এবং সেই জন্য আমার মনে হয় বইটা আমাকে অনেক বেশি নতুন করে জীবনের পার্সপেক্টিভটা একটা অন্যরকম পার্সপেক্টিভ দিয়েছে, নতুনভাবে ভাবতে শিখিয়েছে। অ্যান্ড আই এম গ্রেটফুল দ্যাট আই হ্যাভ আ কান্ট্রি টু রিলেট টু। এই বইটা আপনারা বুঝতেই পেরেছেন ইমিগ্রেশন নিয়ে বইটা লেখা। আমরা সেই রিসার্চ, কোথা থেকে বইয়ের জার্নিটা শুরু হলো, সেটা আমরা ডেফিনেটলি পড়বো বা জানবো। কিন্তু তার আগে আমি বলতে চাই, তুমি যদি ইন্ডিয়াতেও দেখো বা তুমি যদি কলকাতাতেও দেখো,
এভরিবডি ওয়ান্টস টু লিভ কলকাতা। এটাও তো একটা একটা সর্ট অফ এক্সোডাস, একটা ব্রেন ড্রেন, একটা ইউথ এখান থেকে চলে যাচ্ছে। তুমি দেখবে আমার বোনের জেনারেশন, ও 16 বছর বয়স, ওর ক্লাসে সবাই ক্লাস 12 হবে, ওরা কোন শহরে চলে যাবে? যাদের বেশি টাকা আছে বাবা মার, তারা বিদেশে, হয়তো আন্ডার গ্রাজুয়েট ইজ ভেরি এক্সপেন্সিভ, তারা সেখানে পড়াবেন। যাদের ধরে নাও আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি, তারা ভাবছে যে কলকাতার বাইরে কোথায়। ওদের মধ্যে আর কলকাতার থাকার ওই তাগিদটা নেই। তো তোমার কিন্তু অডিয়েন্সও এটা, যারা মডার্ন ডে ইমিগ্রেন্টস হতে যাচ্ছে। নিজের দেশেও তো আমরা ইমিগ্রেন্টস, অন্য অন্য স্টেটে আমরা যাচ্ছি। এভরি স্টেট ইজ সো ডিফারেন্ট। এবং ইন্ডিয়াতে এখন যেটা হচ্ছে, তুমি দেখো যে যে কোনো স্টেটে গেলে সেখানে সেই স্টেটের ভাষা তোমাকে না বললে দের ইজ আ লট অফ ভায়োলেন্স। আমরা উই হ্যাভ সিন ইট ইন কর্ণাটকা। এখানে হচ্ছে যে বাংলায় কথা বলো, তুমি কলকাতায় আছো। এই জিনিসগুলো তো আগে আমাদের ছিল না। এটা তো আমার দেশ, এনি স্টেট ইজ মাই হোম অলসো। এটা এখন নেই। তো একটা ওই ইমিগ্রেন্ট প্রবলেম এটা হচ্ছে। তারপরে তুমি দেখবে ইন্ডিয়া থেকে লোকে বাইরে চলে যাচ্ছে। অফকোর্স এখন পোস্ট কোভিড অনেকে ফেরত এসছেন। কলকাতায় তুমি যে দেখবে এই যে ক্যাফে কালচার, তুমি নিশ্চয়ই অনেক ক্যাফেতে নিজে যাও, সেখানে দেখবে অনেকেই এনআরআইস, তারা বাইরে অনেক বছর কাজ করে তারা চলে এসে, আইদার দে হ্যাভ লস্ট দেয়ার জব, কিংবা ওয়ার্ক ফ্রম হোমের সময়, বা বয়স্ক বাবা মা এখানে আছে। তো তোমার বইটা প্রাসঙ্গিক কেন? ইউ আর লুকিং অ্যাট অ্যান ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন প্রবলেম of Amsterdam, which is prevalent in Amsterdam, of Netherlands as a country. But you also represent a country and a state যেখান থেকে the rates of immigration are very high. What do you have to say about it? Yeah, it's a very, very interesting question actually. And যেটা আমার মনে হয়েছে যে এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে ইন্ডিয়াতে ইমিগ্রেশন হাইয়েস্ট ছিল। আমরা যদি ইমিগ্রেশনের হিস্ট্রি দেখি, ইভেন ওয়ার্ল্ড ইমিগ্রেশনের হিস্ট্রিতে দেখলে ইন্ডিয়া অলমোস্ট র্যাঙ্কস টপ। তার কারণ হচ্ছে যখন ইন্ডিয়াতে 1947 we know, তখন Hindus and Pakistanis, they were shifted from one country to the other, India থেকে Pakistan, Pakistan থেকে India. So that was a very, very like sort of huge, I would say, migration. তারপরে যেটা হলো 1970s এ যখন বাংলাদেশ ভাগ হলো, তখন একটা বিশাল ইমিগ্রেশন হয়েছে, ইভেন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রাদার পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ যেটা আমরা বলি। তো সেটা তো ছিলই, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ইমিগ্রেশন। বাট তারপরে যেটা হলো, এখন যে তুমি যে ট্রেন্ডটা বলছো যে বিদেশে চলে যাওয়ার ট্রেন্ড, এটা আমি জানি না, এটা হয়তো দুটো কারণ। একটা হচ্ছে যে আমাদের একটা হ্যাংওভার যেটাকে আমরা বলি, হ্যাঁ, কলোনিয়াল হ্যাংওভার যেটা, সেটা আই থিঙ্ক ইটস স্টিল দেয়ার, সেটা এখনো মরে যায়নি খুব একটা। যদিও আমরা এখন নিজেদেরকে খুব ন্যাশনালিস্টিক বলি, বাট ওয়েন ইট কামস টু আওয়ার ওন ক্যারিয়ার বা আওয়ার ওন ওয়েলবিং, হ্যাঁ, একটা ভালোভাবে থাকবো সেই জিনিসটা, তখন আমার মনে হয় যে the West calls you, you know, it sort of lures you, it sort of attracts you more than India. সেটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখন ভারতবর্ষতে, আই থিঙ্ক দিস ইজ নট, ভারতবর্ষ আমি বলবো না, কারণ আমি ভারতবর্ষের অন্য অন্য স্টেটগুলোতে সত্যি কথা থাকিনি কখনো। বাট ইফ আই টু হ্যাভ টু টক অ্যাবাউট কলকাতা, আমি যখন কলকাতায় 24 বছর বাদে প্রত্যেক বছরই ফিরেছি, বাট যখন এবারেও এলাম, আই ডু নট ওয়ান্ট দিস কলকাতা। সেটা আমার কাছে একটা ভীষণ দুঃখের। আমার মনে হয় না, এখানে যার সাথেই কথা বলি তারাই বলে এইখানে তুই এসে থাকতে পারবি না। হ্যাঁ, এটা খুব বলে। আমরাও যখন ফেরত এসেছিলাম, আমি তোমায় বলছিলাম 5-6 বছর আগে, আমাকে স্পেশালি আমার বাবা মা তো ধরে নাও একটু বয়স্ক, কিন্তু আমাকে বলেছিল তুই কেন যাচ্ছিস, তোর জন্য তো দেয়ার ইজ নাথিং ইন কলকাতা, ইটস এ ডেড সিটি। এই পার্টিকুলার ফ্রেজটা ইউজ করা হয়েছিল। কারেক্ট। তো এইটা আমি জানি না কেন আমার কাছে সেই কলকাতাটা একটা নস্টালজিয়া এখনো অবধি, কিন্তু মাঝে মাঝে সেই নস্টালজিয়াটাতে মনে হয় যে ইটস ভেরি হার্ড হিটিং। বিকজ তুমি যেখানে যাবে ইনফ্রাস্ট্রাকচার তুমি দেখো, তুমি আজকে ওয়েস্ট থেকে ফিরে এসে অন্য অন্য স্টেট, আমি অ্যাজ আই সেড যে আমি থাকিনি, বাট রিসেন্টলি আমি দিল্লি থেকে ফিরলাম, আমি এবার এসে দিল্লিতে বেশ কয়েকদিন ছিলাম। আই ওয়েন্ট টু আগ্রা, দ্য হাইওয়েজ অ্যান্ড এভরিথিং সো নাইস। হ্যাঁ, দিল্লিতে সব থেকে স্ট্রাইকিং যেটা আমার লেগেছে, দিল্লি ট্যাক্সি ড্রাইভার্স, দে নেভার সে নো টু ইউ wherever you want to go, at whatever time you want to go from one place to the other. Delhi taxi drivers would never say no to you. नहीं नहीं कोई प्रॉब्लम नहीं, चले जाएंगे.
বাট এখানে ভর দুপুরবেলা 12টার সময় the taxi drivers wouldn't want to go. এখন তো উবার আছে, that's a different story, but মাঝে মাঝে তারাও এরকম হয় না করে দেয় অনেক সময় বলে आप वो कर दीजिए, डिलीट कर कैंसिल कर दीजिए। তো I don't know why। হ্যাঁ, তো এটা কিন্তু একটা খুব ছোট মাইন্ডসেটের কথা আমি বললাম। তুমি আজকে মেডিকেল দেখো কি অবস্থা। রিসেন্টলি I came across a medical emergency at home. The hospitals, appalling conditions. Of course, the doctors came in really hi-fi cars, wearing like sort of branded t-shirts, sunglasses. They look more like businessmen and dons rather than doctors. সেই অ্যাপাথিটা ডাক্তারদের মধ্যে নেই আর। আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজে সেটা দেখতে পেলাম না at least. And they are supposedly very big doctors in the city. তো আমার মনে হচ্ছে ওভারঅল একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে the rich are becoming richer and the poor are becoming poorer। আর আমরা যারা মধ্যবিত্ত ব্যাপারটা ছিল আমাদের, যেটা একটা সময় ইন্টেলেকচুয়াল মধ্যবিত্ত বাঙালি, সেটার আস্তে আস্তে আমার মনে হয় অবক্ষয় ঘটছে, বিকজ তারা বাইরে চলে যেতে চাইছে, বিকজ তারা জানে যে তাদের এখানে ভবিষ্যৎ বলে আর কিছু নেই। অথচ তুমি তোমার প্রথম এডিশন অফ ইয়োর বুক যাদের দেশ বলে কিছু নেই বাংলায় লিখলে, এইটা কেন? হ্যাঁ, এটার এক গল্প আছে। কারণ এই যে মানুষগুলোর সঙ্গে আমি যখন দেখা করলাম, এরা তো যুদ্ধ বিপর্যস্ত একটা জীবন এদের, they've lost everybody। হ্যাঁ, there are certain people whom I know who even lost their lives, uh, rather not their lives, their relatives lives, in war। বাড়িতে বসে আছে, হঠাৎ একটা বোমা পড়েছে, 4-5 জন একসঙ্গে মারা গেছে। হ্যাঁ, তো this lady was only with her 3 sons when she went to the refugee camp to live। তারপরে সেখান থেকে সে আস্তে 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 2টো বাচ্চাকে রেফিউজি ক্যাম্পে সিরিয়াতে রেখে একটা বাচ্চার হাত ধরে নেদারল্যান্ডস পাড়ি দেয়। হ্যাঁ, এবং সেখানে আমি যখন দেখলাম যে এই মানুষগুলোর কিছু নেই জীবনে, এরাও কিন্তু ইমিগ্রেন্ট, এদের মতো আমিও একজন ইমিগ্রেন্ট, বাট আমার একটা রুটস আছে। আমি আজকে বলতে পারি যে না, কলকাতাটা আমার দেশ, ভারতবর্ষ আমার দেশ। আর কেন দেশ, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার ফ্যামিলি, আমার বন্ধুরা, আমার স্কুল কলেজের বন্ধুরা, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন। হ্যাঁ, আমার মানে এই যে বুক লঞ্চটা যেদিন হলো 8th অগস্ট, সেদিনকে কোথা থেকে সব আমার ডিস্টেন্ট রিলেটিভস, হ্যাঁ, মানে আমি বহু বছর তাদের সাথে আমার দেখা হয়নি, but they felt really, sort of touched by the fact that ঠিক আছে, বুয়া একটা, আমার ডাকনাম বুয়া, তো বুয়া একটা বই লিখেছে, we should be there। And I was so touched and so emotionally, like sort of মনে হচ্ছিল ভেতর থেকে যে এটাই তো আমার দেশ, এরাই আমার দেশ। তো I think I'm really grateful to these people for making me who I am, my relatives, my friends, everyone। And I think এটাই বোধহয় দেশ হিসাবে থেকে যায়। এই পলিটিক্স, রাজনীতি, ব্যাড ইনফ্রাস্ট্রাকচার, ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো তো পার্ট অফ লাইফ। এটা থেকে যদি মেনে নাও তাহলে মেনে নাও, না মেনে নিতে যারা পারছে তারা চলে যাচ্ছে বিদেশে। অ্যান্ড আই থিঙ্ক অফকোর্স ইউ গো ফর আ বেটার লাইফ, যেটা এই ধরনের আনডকুমেন্টেড পিপল বা যারা পলিটিক্যাল ইমিগ্রেন্ট তারাও করছে ফর আ বেটার লাইফ। সবাই একটা মানে বেটার লাইফ চায়, সবাই চায় সেফটি, সবাই চায় যে তাদের লাভড ওয়ান্সরা ভালো থাকুন। মেডিকেল এমার্জেন্সিতে যারা, মানে তুমি যেরকম বলছো বিপর্যস্ত হয়েছে, আমার মা অ্যাজ ইউ নো লাস্ট ইয়ার পুরোটাই প্রায় শি ওয়াজ ইন আইসিইউ টিল শি পাসড অ্যাওয়ে, অ্যান্ড আই নোটিস ফার্স্ট হ্যান্ড যে ওখানে কিন্তু অনলি মানি টক্স, কাকে তুমি চেনো আর কত পয়সা তুমি ঢালতে পারবে। তো এবার একটা কথা বলো, তোমার এই বইয়ের মানে জেস্টেশন পিরিয়ডটা 2 বছরের ছিল। এই বইটার ইনসেপশন হয়েছিল একটা সময় যখন আমরাও এখানে এত মাইল কিলোমিটার দূরে থাকতেও দ্য ইউক্রেন ওয়ার, রাইট, ইট জোল্টেড অল অফ আস। আমরা we were glued to the television, to our Instagram feeds। প্রচুর সেখানে মানুষে ওখান থেকে, মানে ওখানকার লোক হয়তো ছোট ছোট রিলস বানিয়ে ক্রাইং আউট ফর হেল্প। আই এম শিওর মানে ওটাকে ফার্স্ট হ্যান্ড দেখা ওয়াজ নট ইজি। অ্যান্ড ওটাই তোমার হয়তো মানে অনেক কিছু, যে এই প্রশ্নগুলো, দেশ কাকে বলে, দেশ কেন, দেশের মানে মহত্বটা কি, এইগুলো হয়তো তখনই তোমার মনে এসছে। সেই যাত্রাটা একটু আমাদের বলো, যে তুমি হঠাৎ ইমিগ্রেন্টস অফ মানে ইউরোপ, তাদের উপর তুমি এই রিসার্চ 2 বছরের
কি করে এবং কেন করলে? হ্যাঁ, এটার দুটো গল্প আছে। একটা হচ্ছে যে যখন আমি পড়াতাম মিনিস্ট্রি অফ ডিফেন্স, রাদার এখনো পড়াই, তখন ইংরেজি। আমি ইংরেজি পড়াই। তখন আমি ইউক্রেনেতে ওদেরকে পড়াতে হতো আমাদের, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান অনলাইন। অনলাইন থিং। হ্যাঁ। তো আমার এরকম মনে আছে যে আমি কিয়েফে ক্লাস নিচ্ছি। There were a bunch of people from a particular company যারা আমাদের থেকে কোর্স করছে, and পেছনে তখন বম ব্লাস্ট হচ্ছে। ওহো! পর 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 বোম এসে পড়ছে। আমি বুঝতে Oh পারছি, আমি তো শব্দ শুনতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আকাশটা লাল হয়ে যাচ্ছে দূরে। অ্যান্ড তখন আমার মনে হচ্ছে যে এই মানুষগুলো তো পরের দিন কোথায় যাবে? হয়তো পরের দিন যখন আমি ক্লাস করব, half of them probably will not be there Exactly. even. তো তখন একটা ভীষণ মনের মধ্যে আলোড়ন হতো। আরেকটা ঘটনা হলো, মজার বলবো না, ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমার মেয়ে ওখানে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। হঠাৎ একদিন মেয়ে এসে বলল আমাকে যে, "মা, জানো তো ইউক্রেন থেকে প্রচুর বাচ্চা এসেছে।" আমি বললাম, "তাই?" তখন বলছে, "হ্যাঁ, ওরা না ইংরেজিটা তো খুব একটা ভালো বলতে পারে না। তো ওদের বিকজ ওদের রাশিয়ানে পড়ানো হয় সবকিছু। অ্যান্ড অফ কোর্স ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ তো আছেই, which is very close to Russian as well. তো ওদের না ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের সাথে। They are not so opening up with us. তো আমাদেরকে একটা রেগুলার সেমিনার করা হয়েছে, যেখানে ওদেরকে ডাকা হয়েছে এবং ওদেরকে বলা হয়েছে, আমাদেরকে রাদার বলা হয়েছে যে ওদের সাথে ওয়েলকাম welcome করতে। So they have a buddy now, so I'm a buddy of another guy who is also from Ukraine, and ওর এরকম ভাবে আমরা ওদের সাথে একটুখানি just to sort of break the ice, আমরা এরকম activities করছি, সে করছি। And then I used to hear their stories from her, যে জানো তো ইয়ারিক বলে আমার একটা বন্ধু আছে, ওনা ওর বাবাকে আনতে পারেনি because the men were not allowed to come because of the war. So this guy only came with his mom and grandmom. তো এইগুলো না তখন আমার মনের ভেতরে ভীষণ অদ্ভুত একটা হতো যে ঠিক আছে, আমারও তো একটা ছোট বাচ্চা আছে, সে যদি তার বাবাকে দিনের পর দিন দেখতে না পায়, আমার হাজবেন্ডও ভীষণ ট্রাভেল করে, বাট স্টিল উই নো দ্যাট হি ইজ সেফ, হি ইজ নট ইন আ ওয়ার জোন। ওর মনের মধ্যে কি হচ্ছে যে বাবাকে কি সত্যি আমি আর কোনোদিন দেখতে পাবো না? বাট দিজ লিটল কিডস, হ্যাঁ, ওরা কোনো দিন এক্সপ্রেস করেনি ওদের মনের ভেতরে যেটা হচ্ছে, কখনো বলেনি। তো ভীষণ সুন্দরভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। এই যে আনসার্টেনিটি অফ লাইফ, এইটা তখন আমাকে না ভীষণ একটা মনের মধ্যে একটা ভীষণ বিচ্ছিরি রকমের একটা মানে ইমোশন তৈরি করছিল, যেটা ওয়াজ ভেরি নেগেটিভ। এবার এই নেগেটিভ ইমোশনটাকে পজিটিভ করতে হলে আমাকে এই রিসার্চটুকু করতেই হতো, বিকজ আই ওয়াজ গেটিং অ্যাফেক্টেড বাই ইট, যে এই বাচ্চাগুলো কি করবে। যেখানে যাচ্ছি, দোকানে যাচ্ছি, ইউক্রেনিয়ানরা দেখছি আসছে, কাজ করছে, তাদের সাথে ইংরেজিতে কথা বলতে হচ্ছে, একটা ফ্রেল ফেস, হ্যাঁ, চতুর্দিকে দেখছি আমি যে ইউক্রেনিয়ান যাদের একটু পয়সা কড়ি আছে তারা হয়তো একটা বাড়ি পেয়েছে, যাদের সেরকম পয়সা কড়ি নেই তারা হয়তো রাস্তাতেই রয়েছে। তো এইগুলো তো আমরা ইউরোপে দেখে অভ্যস্ত নই, এবং দ্যাট ওয়াজ দ্য রিজন আই ওয়াজ রিয়েলি শকড অ্যান্ড লিটল টেকেন অ্যাব্যাক। তখনই I started digging a little bit, and তারপরে তো of course I went to my department, I asked for a grant, I wanted to do this research, and I started doing ever since the war began, and তারপরে I got all of these documented. কারেক্ট মি ইফ আই এম রং, শতরূপা, কিন্তু আমি যখন 2022-এ আমস্টারডাম গেছিলাম, one of the attractions is actually the red light district. I mean, everybody goes there. এবং ওখানে a lot of the sex workers, and sex work is legalized in Netherlands. It is মানে people can vote, they have rights, they can buy property, everything. কিন্তু a lot of them are East European immigrants. That's what we were told, that ওখানে এত গরিব East Europe যে ওরা sex work করে, they put themselves through college, ওরা একটা বাড়ি কেনে, they support their brothers and sisters to come over, মানে get out of that poverty. এই নিয়ে একটু আমাদের যদি বলো, বিকজ দেখো এখানে sex workers have been fighting for equal rights. তারা এই দুর্গাপুজো আসছে, আমরা জানি যে মায়ের যে মানে মূর্তির যে মাটি, সেই মাটিও নেওয়া হয় কিন্তু সোনাগাছি থেকে, which is the largest red light district of South Asia. কিন্তু আমাদের সমাজে একটা সেক্স ওয়ার্কারের কোনো অ্যাকসেপ্টেন্স নেই। আমাদের সমাজে দেখবে এখনো, মানে হিন্দি সিনেমায় আগে তো 80s-এ খুবই থাকতো তওয়ায়েফ কি বাচ্চি, মানে ওই একটা তোমারে বাপ কা নাম ক্যা হ্যায়, অমিতাভ বচ্চনের সেই হাতে উল্কি করা। তো এইটা একটা পুরুষতান্ত্রিক সমাজ, which is also very very class biased, right, and racist. আমার মনে হয় ইন্ডিয়ানস আর
বিগ টাইম রেসিস্ট, আমরা অন্যদের খুব আঙুল দেখাতে ভালোবাসি, বাট উই আর, অ্যান্ড বাঙালিজ, লেটস পুট দ্যাট অন দ্য টেবল অলসো। তো তুমি যখন এই রেফিউজি ক্যাম্পসে গেলে, বিকজ তোমার তো অন গ্রাউন্ড নিশ্চয়ই অনেক রিসার্চের কাজ ছিল, ডকুমেন্টেশন, ইন্টারভিউজ, তাছাড়া we all know about a sex work in Netherlands, which does have a lot of immigrants. Are they then illegal immigrants? No, they're not illegal immigrants because you can actually get a visa if you even want to do prostitution. Because that's part of a legal job. It's just like a 9 to 5 job. So prostitution is nothing like illegal over there, as you said. So, but of course, people do not really come to become a prostitute, right? What happens is like most of them, যেটা তুমি বললে, just লাইফ সাস্টেইন করার জন্য ইস্ট ইউরোপ থেকে এত গরিব যে বাবা মাকে সাস্টেইন করার জন্য, ভাই বোনের পড়াশোনা, নিজেদের ক্যারিয়ার গ্রাফটাকে আর একটু বেটার করার জন্য they get into prostitution. But অনেকে এরকমও হয়, they go by choice. Because I know a girl, she's from Poland, again East Europe, মেয়েটি ইয়ের কাজ করে, জর্গে কাজ করে। জর্গ হচ্ছে দ্য মেডিকেল সেক্টর, নেদারল্যান্ডসের ভাষায়, ডাচ ভাষায় জর্গ বলে। তো মেডিকেল সেক্টরে কাজ করে। I think she's a nurse, if I remember correctly. তো ও 9 till 5 একটা নার্সের কাজ করে, and from 11 until 8 in the morning she's a prostitute. And she says that আমি যে সারা দিন এই রুগী ঘাটি, আমার মনে হয় যে I need something for myself, and I feel that satisfying my bodily needs is the biggest reward that I can have in my life, because then I would have the energy to go and fight with those sick people, you know, terminally ill people. Because if I remember correctly, she works at the cancer department of UMC, Utrecht Medical Center, which is Utrecht একটা শহর, আমস্টারডামের খুব কাছেই, around 50 kilometers, নেদারল্যান্ডসের heart of the city, heart of the country তে। তো সেখানে, তো এটাকে তুমি কি বলবে, you know? So But very interesting. Because you know, I think this at the end of is the day, if sex work is seen as a valid profession, which is, you know, they pay taxes, they have voting rights, they own homes, they do other jobs. It's not like sex work is like abject poverty, abuse ওখানে। And আমি তোমাকে যে গল্পটা বলছিলাম, আমরা যখন রেড লাইট ডিস্ট্রিক্টে যাই, you know, those famous windows যেখানে the women are there were a group of Indians, and I say this with so much of shame. Young boys, হয়তো ওরা কোনো অফিসের কোনো অফসাইড বা কিছুতে এসছে, ওরা তখন ফোনটা বার করে মানে বাজে স্লিজি, মানে শীষ দিচ্ছে, চোখ মারছে, ছবি নিচ্ছে। তুমি বিশ্বাস করবে না, ইমিডিয়েটলি ওয়ান অফ দিস গার্লস, মানে শি ওয়াজ আ 6 ফুটার, আর ওরা যেরকম বড় বড় স্টিলেটোস অ্যান্ড ইউ নো কর্সেট, অ্যান্ড ইউ নো শি ওয়াজ লুকিং লাইক আ গডেস। শি জাস্ট pounced out of that window, খুলে ওরম করে, and she caught this guy by the collar. Somebody, মানে the cops immediately rushed in, that how dare you, এখানে লেখাই আছে যে কোনো রকম ছবি বা কোনো রকম অশ্লীল কথা বা এরকম কোনো আই জেস্টার তোমরা করতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভেল হার সার্ভিসেস, বেল দাও, কথা বলো, and there are different rates, like this is costing so much, this is costing like so hourly much, rates, like sort of packages, right? So you go for that. এটা and immediately they, মানে ফোনটা তো মেয়েটা পারলে বোধহয় she made him delete যে তুমি কি ছবি নিয়েছো, and the cops, they said তোমার মানে give me your passport, come to the police station. এইরকম যদি প্রোটেকশন বা এরকম যদি মর্যাদা আমাদের দেশের যারা সেক্স ওয়ার্কার্স, যৌনকর্মীরা পেতেন, it would have been a different story. It would have been a heaven. It would have been a heaven and a source of legitimate income, definitely. taxes, everything. আমার মনে হয় সেক্সকে তুমি যদি লিগ্যাল করো, রেপ কমে যাবে। একদমই তাই। ইউ নো, আমি তোমাকে একটা গল্প বলছি, কিছুদিন আগের গল্প এটা। একটি মেয়ে, সে হয়তো বিদেশেই থাকে, যেরকম তুমি বললে যে এখন সামারে তো প্রচুর এনআরআইজ আসে কলকাতায়, তো সেরকমই একজন এনআরআই হবে। তো একটু হট প্যান্ট পরেছে ও, তার উপরে টাকিন না করে ও একটা শার্ট পরেছে। তো অবভিয়াসলি ইট সিমড দ্যাট শি ওয়াজ নট রিয়েলি ওয়্যারিং এনিথিং আন্ডারনিথ। তুমি বিশ্বাস করতে পারবে না, গড়িয়াহাটার মোড়টা দিয়ে ক্রস করছে, এভরি সিঙ্গল পার্সন, বুড়ো, বাচ্চা, বাবা, মানে মানে বারিং এজ, হ্যাঁ, জেন্ডার, ওর দিকে তাকিয়ে আছে। কেন? ইটস জাস্ট হার লেগস। ওয়াই? সেটা তুমি ওই দেশে দেখতে পাবে না। আজকে তুমি যদি এটা সনাতে যাও,
তুমি দেখবে ইটস আ সর্ট অফ ইউনিসেক্স সনা, যেখানে একটা পুরুষও নগ্ন হয়ে শুয়ে আছে, একজন মহিলাও নগ্ন হয়ে শুয়ে আছে, দে ডু নট নো ইচ আদার। বাট সেটা এই দেশে কোনোদিন সম্ভব না। লোকে ছিছি করে, বিচ্ছিরি করে, স্টোনিং করে, কি না করে সেই সনাটাকে হয়তো বন্ধই করে দেবে। তারপরে খবরের কাগজে বিশাল বিশাল করে লেখা হবে। I can tell you about a journalist here. I won't take his name, but and he is still a journalist in a very famous English daily in Kolkata. He once was in Amsterdam with a political team, আমাদের chief ministerের সঙ্গে। So he had gone to that red light district just for, of course, Shobai Jai, he also went as a tourist. And then he said, I want to do more of a story, so I'm to Bhetore Jabo. And I was accompanying them. So I said, Ha, nishchoy Bhetore Jabe jao. But he didn't realize that because he was a journalist, he claimed that he had a pen. ওই book pocket a pen থাকে না ওরকম। I was waiting outside. He went in and he said, I'm just going to ask a few questions and blah, blah, blah. And I was not worried or a bit sort of interested in what he would do inside. I mean, he's a grown up man, independent. He's allowed to do anything he wants to. But he told me that I'm going to go for a story, ask her a few questions and come out. So that's again a hypocrisy, I must say. Right? তারপরে হঠাৎ দেখলাম 2 মিনিট পরেও বেরিয়ে চলে এলো। আমি বললাম কি হলো? তখন বললো না, আমাকে তো বের করে দিল। আমি বললাম কেন? বললো যে পেনটা যেটা আমি নিয়ে গেছি, ফার্স্ট অফ অল the lady thought that there could be a camera and also it's a sharp object. She can be hurt. Correct. Right. So সেই জন্য ওকে পেনটা তো নিয়েইছে, প্লাস ওকে বলেছে তুমি চলে যাও। So a level of security, they have health checks every month. হ্যাঁ, এই যে আমার মনে হয় এটা শুধু তো প্রস্টিটিউশনের নিরিখে দেখলে চলবে না, কিন্তু এটা কিন্তু একটা মানবিকতার নিরিখে দেখতে হবে তোমাকে, যে এভরি হিউম্যান বিইং, be it a prostitute, be it an IT worker, be it a chemist, be it a slave even, right? যে যার কিছুই নেই, হয়তো আনডকুমেন্টেড একটা রাস্তায় পড়ে আছে লোক, সবাই আর ট্রিটেড ইকুয়ালি। দিস ইজ অ্যামেজিং ইন দ্য ওয়েস্ট। কিছু কিছু শহরে, সব শহরে হয়তো নয়, সব দেশে হয়তো নয়, কিন্তু মোস্টলি তুমি ওয়েস্ট ইউরোপ যদি দেখো, এই যে ইকুয়ালিটি, দিস ইজ সো like a blessing, and it is something that these sort of countries should learn from it. আর তুমি বললে না যে আমরা রেসিস্ট, আমার মেয়ে একটা খুব সুন্দর কথা বলেছিল। She came here and ও টিভিতে আজকাল ওই ফেয়ার স্কিনের অ্যাড দেয় না, ফেয়ার অ্যান্ড লাভলি, আমাদের সময়ও ছিল। তো ও তখন ওখানে আমাকে গিয়ে বলছে, মাম্মা আই থিঙ্ক যে ইন্ডিয়ানস আর দ্য মোস্ট রেসিস্ট পিপল অন আর্থ। আমি বললাম কেন, এটা তুই কেন বলছিস? বললো যারা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে তারা কি কি তাদের তো মানে কি বলবে তাদেরকে, তাদের থেকে বড় রেসিস্ট আর হয় না। একদমই তাই। এবং আমাদের রেসিজমটা নট জাস্ট অ্যাবাউট কালার, আমার মনে হয় আমাদের রেসিজমটা ইজ অলসো অ্যাবাউট কাস্ট, your religion, your community, which is why I think politicians are able to divide and rule. সেই আবার ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম ডিভাইড অ্যান্ড রুল এখনো হচ্ছে। কেন? আমরা তো নিজের বাড়িতেই দেখি যে মানে আমি ছোটবেলায় দেখতাম যে আই উড হিয়ার দিস থিং যে জমাদারের জন্য একটা আলাদা মানে সে মেন দরজা দিয়ে ঢুকবে না, জমাদার নিয়ে একটা অন্য, তো এটা তো আনটাচেবিলিটি। কি তুমি অ্যাবলিশ করেছো? এটা তো এখনো আছে। আজকে যদি আমার বাড়ির মেয়ে এসে বলে আমি একটা ড্রাইভারের সাথে আমি বিয়ে করতে চাই, একটা বিরাট মানে জানবে এটা একটা ইয়ে যে ড্রাইভারের সাথে পালিয়ে গেল, দিস ইজ আ থিং, সো এগুলো তো আছেই। তোমার রিসার্চ তোমাকে রেফিউজি ক্যাম্পসের অন্তরালে নিয়ে গেছে, অ্যান্ড আমি জানি যে গোয়িং টু আ রেফিউজি ক্যাম্প ইজ নট ইজি, বিকজ সেখানে তুমি মানুষের এত দুঃখ খালি না, তাদের কত কিছু ফেলে আসা, তাদের স্যাক্রিফাইস, তাদের abuse, what they have gone through to come into another country, সেইগুলো তুমি ফার্স্ট হ্যান্ড শুনছো। দেখো আমরা তো পার্টিশনের গল্প খালি শুনেছি, আমরা মানে দেখিনি, আমাদের জেনারেশন, আই এম বর্ন ইন 1977, আমরা সেভাবে দেখিনি, শুনেছি গল্প, রায়টস, মানে অনেকে আমার শোতেও এসছেন who have মানে their families have been the sort of survivors of partition, তারা বলেছেন ওখানে প্রচুর বাংলাদেশে জমি, মানে এটা তো একটা জোকই যে বাঙাল মানে ও তোরা তো জমিদার। I think stories of partition and displacement are global stories. এগুলো কোনো দেশের গল্প নয়, এগুলো মানুষের গল্প। তো
তো সেগুলো কিছু যদি তুমি আমাদের সাথে শেয়ার করো। Yeah, I would love to actually. তো আমি যে ক্যাম্পটাতে গেছি সেটার নাম হচ্ছে তারপেল। তারপেল হচ্ছে নেদারল্যান্ডসের একমাত্র সব থেকে বড় ক্যাম্প, যেখানে প্রথমেই যারা ইমিগ্রেন্ট হিসেবে আসে তাদেরকে ওখানে প্রথমে রাখা হয়। তো ধরো এটা কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে ইমিগ্রেন্টসের 2 টাইপস, ডকুমেন্টেড, আনডকুমেন্টেড, ইলিগাল। হ্যাঁ, এবার যারা আনডকুমেন্টেড তাদের কথা আমি বলছি না এখানে, বিকজ যারা ওই ক্যাম্পসগুলোতে থাকে দে আর অল ডকুমেন্টেড পিপল। তো এবার কি হয়, ওরা যে ক্যাম্পটাতে যখন ওরা ফ্লাইট থেকে নামলো, ওদেরকে একটা স্কিপোলেই এয়ারপোর্টে ওদের একটা আলাদা জায়গা আছে যেখানে ওদেরকে নিয়ে যাওয়া হয়। ওদের কিছু ফার্স্ট রাউন্ড অফ কোয়েশ্চেন্স, ইন্টারভিউজ এইসব করে টোরে তারপরে যখন ফার্স্ট রাউন্ডটা হয়ে যায় ওদেরকে ওই তারপেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কিরকম, আমি যদি একটু ছবি আঁকতে চাই তাহলে তুমি বুঝবে, এরকম একটা মাঝখানে গ্রিন একটা বেশ বড় একটা একটা প্রান্তর যেটাকে বলে সেরকম, আর তার সেটাকে ঘিরে কয়েকটা 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 ছোট ছোট বিল্ডিংস। এবার সেই বিল্ডিংসগুলো হচ্ছে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংস। সেই বিল্ডিংসগুলো ধরে নাও তুমি একটা 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 ফ্ল্যাট, কয়েকটা ফ্ল্যাটের মতো, অ্যাপার্টমেন্টসের মতো। এবার সেখানে ধরো তোমার 4-5টা করে রুমস, ঠিক আছে, একটা টয়লেট, একটা কিচেন। এবার সেই রুমসগুলোতে পার রুম 2 জন করে থাকতে পারে। সো ইন ওয়ান ফ্ল্যাট দে আর লাইক 10 পিপল। মাই গড। আর তাদেরকে কোনো আগুন জ্বালানোর কোনো অবস্থা নেই, তার কারণ হেলথ হ্যাজার্ড হতে পারে। সো দে আর গিভেন প্যাকড ফুড, মাইক্রোওয়েভেবল ফুড। টয়লেটটা ইজ শেয়ার্ড। হ্যাঁ, 10 জনে মিলে ধরো একটা টয়লেট শেয়ার করছে। এবারে এই যে লোকগুলো, তারা তো এক একটা ট্রমার থ্রু দিয়ে এসেছে। কেউ যুদ্ধ বিধ্বস্ত, কেউ খেতে পাচ্ছে না, অনাহার, কেউ হয়তো কি বলবো মানে সবকিছু হারিয়ে ফেলেছে যুদ্ধে, আর কেউ নেই তার আর পৃথিবীতে, সবাই মারা গেছে। একা জাস্ট ভয়ে করে পালিয়ে চলে এসছে। তো প্রত্যেকের এই ট্রমাটা থেকে না একটা নেগেটিভ পার্সোনালিটি তৈরি হয়, বিকজ ইটস এ লট অফ আনসার্টেনিটি। আমি আমার দেশ থেকে ফেরত চলে এসেছি, কিন্তু এই দেশটা আমাকে থাকতে দেবে কিনা সেটা কিন্তু আমি তখনো জানি না, আর কিভাবে থাকতে দেবে সেটা এখনো আমি জানি না। তো তুমি চিন্তা করো, আজকে আমি ধরো কলকাতা থেকে আমি ছেড়ে দিলাম, আমি তাড়িয়ে দিলাম, আমি থাকতে পারলাম না আর। আমি ধরো সাপোজেটলি একটা অন্য দেশে গেলাম, সেই দেশ আমি জানি না সেখানে আমাকে থাকতে দেবে কিনা। সো ইটস এ লিম্বো, ইটস এ ভ্যাকিউম একদম, হ্যাঁ, যেখানে ওরা রয়েছে। এবার সেখান থেকে কি হচ্ছে, সেটা দিনের পর দিন, 1 মাস নয়, 2 মাস নয়, কখনো কখনো 6 মাস লেগে যায়, কখনো 1 বছর লেগে যায়। এবার কি হয়, তখন ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সো দি লুক ক্রিমিনাল লাইক, ভীষণ ভয়াবহ ওদের ফিচার্সগুলো, চেহারাগুলো, চোখের চাহনিগুলো, মানে তোমার দেখলে লিটারেলি তোমার ভয় লাগবে। আমি যখন ঢুকছি ভেতরে, আমাকে সিকিউরিটি বললো যে তুমি একা প্রথম দিন যেও না, বিকজ তোমাকে তো কেউ চেনে না, সো ইউ মাইট গেট ইনটু ট্রাবল। সো আমাকে একজন অ্যাকম্পানি করলো, যার হাত ধরে আমি প্রথম দিন গেলাম। 2-1 জনের সঙ্গে কথা বললাম। Few people were very nice, few people were very like sort of I was taken aback. হ্যাঁ, ট্রাস্ট করতে পারছে না। হ্যাঁ, কেউ কেউ একটা অদ্ভুত বাজেভাবে তোমার দিকে তাকিয়ে আছে, দেখলেই তোমার ভয় লাগবে। কেউ হয়তো এরকমও তোমাকে ফিজিক্যালি আঘাত করতে পারে, সেটা দেখেও তোমার ভয় লাগবে, অ্যাগ্রেসিভ ভীষণ। তো এইগুলো তখন একটা ভীষণ ওদের থাকতে থাকতে ওদের একটা নেগেটিভ একটা ফিলিং তৈরি হয়। তারপরে কি করে, যেটা নেদারল্যান্ডসের গভর্নমেন্ট থেকে করায়, সেটা হচ্ছে ওদেরকে ডিফারেন্ট ছোট ছোট কাজ দেওয়া হয়। তুমি এটা করো, তুমি যেটা ভালো পারবে তুমি সেটা করো, এরকম নানা ধরনের কাজ করতে করতে ওদেরকে এনগেজ করা হয়। তারপরে there is another thing which is even more traumatic, আর যেটা বাংলায় আমরা বলি খুব হৃদয় বিদারক, সেটা হচ্ছে যে আমাদের ডাচ ডিস্ট্রিবিউশন ল যেটা আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি উইল হ্যাভ আ ফেয়ার শেয়ার অফ ইমিগ্রেন্টস। তো আজকে তারপেল থেকে সেটা একদম শহরের নেদারল্যান্ডসের একদম বর্ডারে সেটা। এবার কি করা হয়, ওখান থেকে ধরো দে হ্যান্ড পিক 50 of them and they distribute them in different শহরে। চেষ্টা করে ধরো একটা সিরিয়ানকে একটা সিরিয়ানের সাথেই রাখার, কিন্তু দে মাইট নট বি ফ্রেন্ডস, রাইট? তো ধরো এরকমও হয়েছে যে একটা জায়গায় 6 মাস থেকে একজনের সাথে খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে বা প্রেম হয়েছে ফর ইনস্টেন্স, কিন্তু ডিস্ট্রিবিউশন ল এর জন্য তাকে হয়তো তুলে নিয়ে গিয়ে পরের দিন ডেন হাগে ফেলে দেওয়া হলো, which is like 2.5 kilometers from where he had been living before. তো তখন একটা সাংঘাতিক সেপারেশন অ্যাংজাইটি তৈরি হয়, আবার নতুন করে সবকিছু
ধরো আমার রুমমেট পাল্টে গেল, আমার বিছানা পাল্টে গেল, এভরিথিং চেঞ্জেস। তো ওইটা একটা মারাত্মক একটা ওদের কষ্ট অ্যান্ড ট্রমা, অ্যান্ড সেখান থেকে নানান রকম জিনিস হতে শুরু করে। অ্যান্ড দ্য মোস্ট ফ্রাইটেনিং পার্ট ইজ দ্যাট দে গেট ইন টু মেন্টাল ইলনেস, ডিপ্রেশন, অ্যালজাইমার্স হতে শুরু করে কিছু কিছু যারা বয়স্ক তাদের, হ্যাঁ, মোস্টলি ডিপ্রেশন। সেখান থেকে দে গেট ইন টু ড্রাগস, addiction, alcohol, smoking, and all of that. So এইগুলো is rampant in these, and that's why they look a little scary. But they're not really scary people, but they just look a little scary. Trauma changes you. It does. একদমই। আচ্ছা, একটা কথা বলো, আমরা এত অ্যাডভান্স ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ এর কথা বলছি, ওয়েস্ট ইউরোপের কথা বলছি, বাট এটাও তো একটা রিয়ালিটি শতরূপা যে এখন আমরা গ্লোবালি যে ক্রাইসিসটা দেখছি, দ্য ওয়ে ট্রাম্প, I mean, he is just coming down so hard on Indian IT professionals, on students, even issuing dikkats to Harvard and Yale, he is completely on that level. আমরা অলসো দেখছি সো মাচ অফ পভার্টি, ক্রিমিনাল রেটস বেড়ে যাচ্ছে, হোমলেসনেস ইন আ প্লেস লাইক ইউকে। এবং আমি জানি যে ফর ইনস্টেন্স NHS যদি তুমি দেখো, আমার অনেক ডাক্তার বন্ধু যেহেতু আছে, ওরা বলছে আমরা সামাল দিতে পারছি না বিকজ অফ ইমিগ্রেন্ট ক্রাইসিস। এত ইলিগাল ইমিগ্রেন্টস, এত পাকিস্তানি, এত বিভিন্ন দেশ থেকে এত ইমিগ্রেন্টস আসছে, ইভেন ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশ, যে দেশের লোক উত্তক্ত হয়ে যাচ্ছে। এটা নিয়ে তোমার কি বলার আছে? উই আর বিকামিং মাইনরিটিজ ইন আওয়ার ওন কান্ট্রি, তারা ভাবছেন। আবার এখানেও দেখো এই যে বাংলাদেশিদের নিয়ে একটা হয়েছে যে বিকজ অফ দিস গভর্নমেন্ট এত এত বাংলাদেশিরা আমাদের শহরে ঢুকে আসছে, তারা প্রপার্টি কিনছে, দো হাউ দে আর ডুইং ইট উই ডোন্ট নো। আধার কার্ড পেয়ে যাচ্ছে, ইজ ইট জাস্ট আ ভোট ব্যাংক পলিটিক্স? এটাই তো একটা এখন চর্চার একটা বিষয়। What do you have to say about all this, and how does that relate to the stories from your beautiful book, যাদের দেশে কিছু নেই? It's a very complicated question because over the world, entire globally, I think there's a poverty issue. Absolutely. And people একটা instinct হচ্ছে যে the grass is always greener on the other side. তো আমি হয়তো ওখানে গেলে ভালো থাকবো, বেটার থাকবো, ভালো থাকবো। তো এখানকার তুমি যেটা বলছো বাংলাদেশিদের আসার কথাটা, হ্যাঁ, অফকোর্স তারা ভাবছে যে ভারতবর্ষে গেলে তারা ভালো থাকবে, বাট এটা কিন্তু তুমি যেটা নিজেই বললে যে ইটস মোর অফ আ ভোট পলিটিক্স। এদেরকে এত কিছু করা হচ্ছে, এটা পুরোপুরি আমার তো মনে হয় ইটস ভেরি পলিটিক্যাল। এটার পিছনে কতটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে, কতটা তাদেরকে সুন্দর করে রাখার সদিচ্ছা আছে, আই হ্যাভ মাই ডাউটস। যেটা আমি শুনেছিলাম যে বাংলাদেশিরা যখন আসা বন্ধ করে দিল, তখন এরকম হলো যে হসপিটালসগুলো কলকাতায়, যেরকম মেডিকা বা ক্যালকাটা হসপিটাল বা উডল্যান্ডস, আমি দেখেছি তাদের আউটডোরগুলো অলমোস্ট 50% ফাঁকা, ঘরের মাঠ, বিকজ দ্য পেশেন্টস ওয়ার নট দেয়ার, বাংলাদেশি পেশেন্টস। হ্যাঁ, তো এটা তো একটা সোর্স অফ ইনকাম ছিল, মেডিকেল ট্যুরিজম। ইটস আ মেডিকেল ট্যুরিজম, বিশাল একটা নেক্সাস কাজ করে। এখানে টাউটস আছে, তারা ওই রুগীগুলোকে নিয়ে এসে তাদের থেকে টাকা নেয়। আমি শুনেছি এরকমও যে তারা ঘটি বাটি ঘর জমি সব বিক্রি করে এখানে এসে মেডিকেলের তোমার চিকিৎসা করায় আর কি। তো সেটা তো আমার মনে হয় ইটস নেক্সাস। বাট ওই দেশে হয়তো এরকমটা হয় না। ওই দেশে যেটা হয় সেটা হচ্ছে যে জাস্ট দে আর জাস্ট ফুল টু দ্য ব্রিম। ওদের আর লিটারালি জায়গা নেই লোক রাখার। বিকজ আমি তোমাকে এটা বলতে পারি হাউজিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে 99,000 ইউক্রেনিয়ান্স, ইমাজিন, এটা কিন্তু শুধু নেদারল্যান্ডসের কথা বলছি আমি, এরা কোথায় থাকবে? বাড়ি কোথায়? ঘর কোথায়? তো নেদারল্যান্ডস গভর্নমেন্ট স্টার্টেড বিল্ডিং হোমস ফর দেম। পুরোনো চার্চগুলোকে, পুরোনো স্কুলসগুলোকে, পুরোনো অফিস বিল্ডিংগুলোকে সমস্ত বাড়ি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের মতো করে করা হলো, যাতে তারা ওখানে থাকতে পারে। তো ইউকের কথা তুমি বলছো, কিন্তু ইউকের তে যেটা হয়েছে এখন যে ব্রেক্সিটের পরে ইউকেতে এখন দুটো সেক্টর ভীষণভাবে মার খাচ্ছে। একটা হচ্ছে এডুকেশন, বিকজ কি হয়েছে আফটার ব্রেক্সিট অল দ্য ইউরোপিয়ান স্টুডেন্টস যারা ইউকেতে গিয়ে পড়াশোনা করতে চাইছিল, তারা এখন আর যেতে পারছে না। তার কারণ দে হ্যাভ টু পে ইন্টারন্যাশনাল ফিজ।
তো অফকোর্স সেটা অনেক বেশি। ধর একটা বিশাল ইউরোপিয়ান খরচ। ফিজ যদি 2000 ইউরো হয়, ইন্টারন্যাশনাল ফিজ দ্যাট ইজ 10,000 পাউন্ডস। তো সেটা তো অফকোর্স সেটা অ্যাফোর্ড করতে পারবে না লোকে, সেই জন্যে তারা যাচ্ছে না। তো সেটা একটা মেজর জায়গা যেখানে সাফার করছে। ট্যুরিজম হ্যাজ গন ডাউন বিকজ ইউকে ভিসার প্রাইসেস প্রচণ্ড রকমের বেড়ে গেছে। তো সেটার কারণে ট্যুরিজম হ্যাজ গন ডাউন এজ ওয়েল ব্রেক্সিটের পরে। তাছাড়া তো আরো ফাইন্যান্সিয়াল ডিফারেন্সেস তো হয়েইছে, বিকজ ট্রেড হ্যাজ Trade has been সাফার্ড, impacted, হ্যাঁ। ইউ নো, হ্যাজ সাফার্ড কোয়াইট আ বিট। তো এই সমস্তর জন্য ইউকের অবস্থা এখন খুবই বেশ খারাপ। হ্যাঁ। তুমি সেটা গেলে তুমি বুঝতে পারবে, the roads are bad, even the city of London, it's filthy now with lots of people, you know, lying on the streets. So it's not really a very nice place any longer. বাট হ্যাঁ, ওভারঅল ইউরোপ ইম্প্যাক্টেড হয়েছে ফর শিওর, বিকজ এই যে লোকগুলো ইউক্রেন থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, টিউনিসিয়া থেকে আসে, ইথিওপিয়া থেকে আসে, আফ্রিকান কান্ট্রিজগুলো থেকে আসে, এরা কোথায় যাবে? এদের তো যাওয়ার জায়গা নেই, এদের তো যাওয়ার জায়গা নেই। অ্যান্ড ডাচের, ইটস ভেরি হার্ট ব্রেকিং। আর ডাচেরাও এখন যেটা বলছে, যে সেদিনকেই আমার একজন ডাচের সঙ্গে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, বলছে যে দেখো আমার মেয়ে এই দেশে বড় হয়েছে, she's 26. It's time for her to leave the house and find her own apartment or own house or whatever, because she has a job, she has a boyfriend, she wants to live on her home. কিন্তু বাড়ি পাচ্ছে না সে, অথচ সোশ্যাল সেক্টরের আন্ডারে বলে একটা ইউক্রেনিয়ান এসে বাড়ি পেয়ে যাচ্ছে। এইগুলোই তো মানুষের প্রতি একটা মানে একটা কি হচ্ছে, মনে হচ্ছে তুমি আমার জায়গা দখল করে নিচ্ছ, জবরদখল। এটাই মানে গ্লোবালি আই থিংক এটা একটা মেজর প্রবলেম বিকজ ডাচেরা এমনিতে ভেরি টলারেন্ট, ওভারঅল ইউরোপিয়ানস আর ভেরি টলারেন্ট হতেই হবে, কারণ একটা সময় তারা পুরো পৃথিবী রুল করে গেছে, কলোনাইজ করে গেছে, তা এখন তো টলারেন্ট হতেই হবে, ইউ ডু নট হ্যাভ এনি অপশন, রাইট? তো সেটা তো মেনে নিলাম আমি, কিন্তু সেটা ছাড়াও যেটা হয়েছে যে এখন ডাচেরা বলছে যে আরে আমাদের তো থাকার জায়গা দাও, তারপরে তো আমরা অন্য লোককে থাকতে দেবো, আমাদেরই তো থাকার জায়গা নেই। সেটা সব দেশই আস্তে আস্তে বলছে সেটাই। এবার দেখো, তোমার যদি আমি লাইফ গ্রাফটা দেখি, তুমি এখানে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করার পর ইউকেতে গিয়ে ইউ ডিড ইউর মাস্টার্স ইন ইংলিশ, এবং তারপরে তুমি বিএ হবার সূত্রে তুমি নেদারল্যান্ডসে যাও, যেখানে তোমার এখন এত একটা মানে বড় কাজ তুমি করেছো, অ্যান্ড আই এম শিওর ইউল কন্টিনিউ। So many women, Shatarupa, like yourself, their lives change. They become emotional immigrants also because of marriage. আমার মা যেরকম, she never thought she'd leave Calcutta, but when I left for a job outside, and আমি কোনোদিনই কলকাতায় থাকতে চাইনি, I always wanted to work outside Kolkata, like people are doing now. তখন 2000 I had thought that, and then my father was also in a transferable job, constantly looking for better opportunities. Ma left her job এখানে লোরেটো হাউসে পড়াতো, and then she had to join another school there. তারপর আমরা দিল্লি গেলাম, ওখানে it became difficult for her to find a day job because all the schools were a little far away from CR Park. ভোরবেলায় ঠান্ডা, weather didn't suit her. So women are always at the the altar of sacrifice যখন একটা পরিবারের ব্যাপার আসে। এবং তোমার এই বইতে যেটা আমার মনে হয়, আপনারা যারা এই বইটা কিনবেন, শতরূপার হাতে ওর বেবিকে নিয়েও বসে আছে, যাদের দেশ বলে কিছু নেই, তারা দেখবেন এখানে অনেক মহিলাদের গল্প আছে। কেন যে কোনো যুদ্ধ, যে কোনো পার্টিশন, যে কোনো মানে এই যে একটা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিসপ্লেসমেন্ট হয়, সেখানে কিন্তু উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য হার্ডেস্ট হিট। সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, আমরা আমাদের পার্টিশনের সময় দেখেছি। they have to really sometimes the men put them in the front because they don't have any other option. অনেক দুঃখের মর্মান্তিক গল্প আমরা অনেক সিনেমা, তামাসের মতন, we've seen a wonderful series on the partition. তোমার এই বই থেকে if you can recount I know there are some very interesting stories of women, the story about the transgender girl who stopped wearing heels because she was bullied, যেটা তুমি বললে রাসবিহারী অ্যাভিনিউতে, similar experience. Or somebody, and mental health, as you said, is the premium people pay. নিজেদের ঘর সংসার, মানে ভাবো না, এই বাড়িটা থেকে যদি আমাকে একটা জাস্ট ব্যাগ নিয়ে চলে যেতে হয়, মানে মেন্টালি ইটস সো মাচ অফ ট্রমা অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। সেই যদি কয়েকটা গল্প দিয়ে তুমি, মানে আই এম শিওর আ লট অফ উইমেন
এই বইটা আপনারা ভাববেন না যে এটা খালি একটা ভীষণ আতেল কোট অ্যান্ড কোট ভীষণ একটা স্কলারলি বই, আরে এটা তো ওয়েস্টার্ন ইউরোপ, এটা তো নেদারল্যান্ডসের গল্প। এটা প্রত্যেকটি মানব সমাজের গল্প, এটা যুদ্ধের গল্প, এটা পভার্টির গল্প, এটা জবরদখলের গল্প, যেটা আমরা সারা পৃথিবীতে এখন আনফর্চুনেটলি দেখছি। একটু যদি তুমি কিছু মেয়েদের গল্পগুলো তুলে ধরো। নিশ্চয়ই, হ্যাঁ। এখানে মারিয়ামের কথা আমি একটুখানি বলতে চাই। হ্যাঁ, মারিয়ামের কথাটা বলতে চাই, তার কারণ দুটো জিনিস আছে এখানে। তুমি যে বললে না যে আমরা মেয়েরা সবসময় সবকিছুর ভিক্টিমাইজড, আমাদের সবসময় আমাদেরকেই আগে স্যাক্রিফাইস করতে হয়। মারিয়ামের কথা বলার আগে এই জিনিসটা আমার মনে হচ্ছে বলাটা খুব দরকার। সেটা হচ্ছে যে মারিয়ামকে জানার পরে না আমি জানতে পেরেছি যে উইমেন, আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স বা আমাদের ফ্রিডম, এটা নিয়ে আমরা একটা ভীষণ ক্লিশে আইডিয়া নিয়ে বসে আছি। আমার মনে হয় যে আমরা যে ইন্ডিপেন্ডেন্সটা, ধরো আমি কলকাতাতে এসে যখন দেখি যে যারা মেয়েরা যে ধরনের জামা কাপড় পরে বেরোচ্ছে, আমরা ভাবি ওটাতেই বোধহয় আমাদের ইন্ডিপেন্ডেন্স। আমরা যদি একটা ক্লিভেজ দেখানো জামা পরে বেরোই, আমি ভাবি আমি খুব মডার্ন, কিন্তু সেটা কিন্তু নয়। বিকজ ইয়োর ইন্ডিপেন্ডেন্স and your modernity lies in your soul and your heart, and you have to really believe in that. আমার মনে হয় যে ওভারঅল যে মানসিকতাটা মানুষের মনের মধ্যে এখনো আছে না, সেটা ঠিক ড্রেস দিয়ে ইউ ক্যানট ডিসক্রাইব ইট। এবং সেটার জন্যই কিন্তু আমার মনে হয় যে এই দেশে এতটা প্রবলেম। বিকজ যে মেয়েটি একটা ওই যে তোমাকে একটু আগে বলছিলাম গড়িয়াহাটার মোড়ে, ওই মেয়েটি কিন্তু ভেরি বোল্ড। ও কিন্তু পরোয়া করছে না কে ওর দিকে দেখছে, কে ওর দিকে তাকাচ্ছে, কে কি ভাবছে। শি ইজ ওয়াকিং স্ট্রেট বিকজ শি নোজ হোয়াট শি ইজ। বাট তুমি যদি এক্স্যাক্টলি ওই ড্রেসে একটা বাঙালি মেয়েকে নিয়ে যাও, যে ইজ নট সো এক্সপোজড, who doesn't have a very sort of deeper idea of what exactly independence is or what exactly freedom is, সে কিন্তু ওটাকে ক্যারি করতে পারবে না। That is why she'll be bullied, that is why she'll be like harassed, assaulted and all of that. তো আমার মনে হয় এইখানটাতে as a woman আমাদের অনেক কিছু শেখার এখনো বাকি আছে। আর এটার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল এই যেহেতু বড় হয়েছি, থেকেছি, এখানকার জার্নালিজমের সঙ্গেও আমি খানিকটা হলে আই এম অ্যাকোয়েন্টেড। আমি বলবো দ্য প্রেস ইজ রিয়েলি রিয়েলি রেসপন্সিবল ফর দ্যাট। বিকজ তারা যে ধরনের জিনিস দেখাচ্ছে, একটা বোল্ড মহিলাকে তারা যখন পোর্ট্রে করছে, সে কিন্তু একটা ডিফারেন্ট স্ট্রাটা অফ দ্য সোসাইটি থেকে আসছে। তার ক্লাস আলাদা, তার এডুকেশন আলাদা, তার ওঠা বসার জায়গাটাও কিন্তু আলাদা, এনভায়রনমেন্টটাও আলাদা। কিন্তু তাকে ফলো করে যে আরেকটি মেয়ে, she might not be that privileged, she might not have those bouncers walking along with her, right? তো এই যে ডিফারেন্সেস গুলো, এগুলো আমার মনে হয় যে আমাদের it will take a lot of time for the society to learn and evolve that what exactly is freedom. Freedom is not in your dress, it is inside you. The faith, the belief that you have. And that is what I learned from Mariam, because when Mariam actually traveled from Syria to Greece, she had to pay 2,000 euros per person as the Paranir Kori, the boat charges. And she had only 2,000 euros, which she could afford for her son, and she didn't have money for herself. So she said, do whatever you want to do with me, because it's just my body. আমার গায়ে কাটা দেয় এটা ভাবলে, জানো তো, it's just my body, do whatever you want to. And then when she came to Greece, she was all bloodied, she was raped, she was like, এখান থেকে ব্লিডিং। আমাকে ছবি দেখিয়েছে, আমি নিজের ছবি দেখেছি, ভাবতে পারবে না তুমি। সেখান থেকে she survived, she pulled her strength, and I think that is where a woman wins the লাইফের যে যুদ্ধটা, সেটা বোধহয় সেখান থেকে সে জিতে যায়। এবং তারপরে she gained confidence, সেখান থেকে সে আস্তে আস্তে she chose Netherlands। তো তারপরে সে নেদারল্যান্ডসে আসে ছেলেকে নিয়ে। ভেবেছিল যে দুটো ছেলে যাদেরকে সিরিয়াতে রেখে এসেছে তাদেরকে খুঁজে পাবে, কিন্তু ফাইনালি পাইনি। তো এই একটি ছেলে ওর আছে, ও এখন একটা সুপারমার্কেটের টিলে কাজ করে। she has got a life partner now and she's living a life, so একটা নতুন জীবন।
এবং এই জীবনটাও চেয়েছিল। সো আমি কিছুদিন আগে অমর্ত্য সেনের একটা বই পড়েছিলাম, তাতে বলছে যে ফ্রিডম ইজ সামথিং দ্যাট ইউ ক্যান চুজ। If you choose and if you get what you choose, that's your freedom, that's your independence. And I think she is really that independent woman, you know, because she has chosen what she's got and she's got what she has chosen. একদমই তাই। এবং that is why she's such a bold woman, you know. তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের সোসাইটিতে এখনো অনেকটা শেখা বাকি। আর তুমি যে বললে না অ্যাজ এ ট্রেলিং স্পাউস, আমি এটাও ভেবেছি যে আমি যখন চাকরি ছেড়ে দিলাম ভীষণ মন খারাপ হয়েছিল যে আমার নিজের তো ক্যারিয়ার বলে কিছু রইলো না, বিকজ আমি যখন নেদারল্যান্ডসে গেলাম আমি তখন ভাষা জানতাম না, তো আই কুডন্ট স্টার্ট মাই ওন ওয়ার্ক, ইউ নো। আই ওয়াজ এ জার্নালিস্ট, আমি এখানে টাইমস অফ ইন্ডিয়াতেও 2-2.5 বছর কাজ করেছি, কাল টাইমসে ছিলাম আমি, বাট আই কুডন্ট কিছুই করতে পারলাম না ওখানে গিয়ে। সো আই ওয়াজ জাস্ট কুকিং অল ডে, রোমিং অ্যারাউন্ড। অফকোর্স 1 মাস ভাল লেগেছে, 2 মাস ভাল লেগেছে, তারপরে আই ওয়াজ থিঙ্কিং হোয়াট এম আই ডুইং, why am I here? So I started cursing people around me, you know, যে কেন আমি এখানে এলাম, আমি তো ওখানেই বেশ ভালো ছিলাম, হ্যাঁ না তা না। Then of course I started thinking যে না ঠিক আছে, এটাই তো আমার সংসার, তো maybe I'm destined to do my সংসার only, you know, I'm not allowed to work anymore, probably that's my fate, that's my destiny. So I accepted it somehow or the other. Then I conceived, and my baby was born premature. She was born in 7 months. এবং she was in the incubator for 42 days. তখন আমার মনে হতে লাগলো যে আমি তাহলে একে বড় করব নাকি আমি ক্যারিয়ারের দিকে যাব। সো I used to work little bit, তখন ছোট ছোট কিছু কাজ করছিলাম। সো I left everything. I said যে না, আমি বাচ্চাটাকে এখন বড় করব। কিন্তু তারপরে যেটা হয়, as a woman I started having a lot of frustration, identity crisis, ভীষণ ভাবে। বিকজ তখন কি হতে থাকলো, আমার ফাইন্যান্সিয়ালিও আমি ইন্ডিপেন্ডেন্ট নই তখন। হ্যাঁ, তখন ছোট্ট কিছুর জন্য আমাকে কারোর কাছে একটা হাত পাততে হচ্ছে, হাজবেন্ডকে বলতে হচ্ছে। এটা হয়তো আমার কাছে 50 ইউরো আছে, আমার হাজবেন্ড হয়তো জিজ্ঞাসা করছে আচ্ছা ওই 10 ইউরোটা ওখানে কোথায় খরচ হলো। ও কিন্তু খুব ভালো মনে করেই বলছে, that question what did you spend this money on, exactly, again you spend, হ্যাঁ মানে it's terrible, হ্যাঁ, it's really terrible, into your confidence, একদম। তো সেইটা তখন আমাকে ভীষণ, and আমি দেখতে শুরু করলাম, একদম আমি দেখতে শুরু করলাম জানো তো, যে it is creating distance between us, right, মানে একদম আমি একটা ডিসকর্ড হয়ে যায়, ভীষণ ভীষণ ভীষণ। তারপরে আমি তখন চিন্তা করলাম যে না, আমাকে এমন কিছু একটা করতে হবে যেটার জন্য I'll tell people that okay, this is me, this is Shatarupa, and no one else's wife, no one else's daughter, no one else's mother, you know. তো এইটা করতে 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 তখন I started, and I was lucky that I found a job as a teacher, then I found this. তারপরে এতে যেটা দেখলাম যে তারপরেও ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হচ্ছে। হ্যাঁ, অফকোর্স যেহেতু ওর একটা স্টেবল চাকরি, অনেক বেশি টাকা মাইনে, আমি এজ এ টিচার আই ক্যানট ইভেন কম্পেয়ার মাই, হ্যাঁ, তো সেখানে একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে। কিন্তু তারপরে আমি দেখলাম আমার মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে থাকলো না, আমি দেখলাম যে she wants both of us. She wants her father as much as she wants her mother. And ওইটা যখন আমি as a mother রিয়েলাইজ করলাম, তখন আমার মনে হলো যে না, যাকে আমি পৃথিবীতে এনেছি তাকে বড় করার রেসপন্সিবিলিটি যদি আমার হয়, I cannot give her a broken nest. I'll not. And the moment I stopped putting myself at the forefront and I kept myself at the back end, everything was peaceful in life. But were you happy? সেটা ইজ আ ম্যাটার অফ পার্সপেক্টিভ, আই গেস। হ্যাপিনেসটা কোথায়? তোমার মেয়ের আনন্দে তুমি যদি হ্যাপি হয় তাহলে আমি হ্যাপি, আমি যদি আমার জন্য হ্যাপি না হই তাহলে আমি হ্যাপি নই। কিন্তু আমার মনে হয় যে এই বইটা লেখা অ্যান্ড অল অফ দিস, এগুলো এখন তো অনেকটা বড় হয়ে গেছে, সে 16 নাও, তো বড়, হ্যাঁ, তো এখন আমি আবার আমার সর্ট অফ আমার সময়টা পেয়েছি, এখন আমি আমার মতো করে আবার কাজ করতে পারছি, লিখতে পারছি, যেটা আমার ছোট ছোট করে একটু পরিচিতি বাড়ছে। পরিচিতিটাই কিন্তু সব নয়, ইটস আ পারপাস, রাইট। দেখবে তুমি, মানে আমি ঠিক, আমি কখনোই চাইবো না যে আমি কারোর ওয়াইফ হয়ে চিহ্নিত হই। আমার নিজের একটা আইডেন্টিটি, সেটা যদি আমাকে 10 জন লোকও চেনে, কিন্তু চিনুক আমাকে একজন রাইটার হিসেবে, চিনুক আমাকে
আমি কিরকম সেটা হিসেবে I Right. wouldn't want to be a mother of Tanushka or wife of such and such, you know, Right. that I wouldn't want. আই থিঙ্ক শতরূপার বইয়ের প্রাণ হলো এই সার্চ ফর আইডেন্টিটি। সেটা দেশের মাধ্যমে, সেটা একটা রেফিউজি ক্যাম্প থেকে একটা শেড বাড়িতে শিফট করে তারপর চাকরি, তারপর এই যে সুন্দর গল্পটা ও শেয়ার করলো যে এখন মেয়েটি তার একটা মানে দুঃখ সারা জীবনই হয়তো থেকে যাবে যে দুটো ছেলেকে সে একটা ওয়ার ইনফ্লিক্টেড জায়গায় সবাইকে নিয়ে আসতে পারেনি, কিন্তু মা হয়ে একটা বাচ্চাকে সে একটা নতুন জীবন, একটা নতুন দিক দিতে পেরেছে। এগুলো তো অ্যাকচুয়ালি ইমোশনের গল্প। তোমার বইটা ইজ অ্যাজ মাচ টু মি ইমোশনাল, পলিটিক্যাল, এবং থ্যাংক ইউ ফর শেয়ারিং ইয়োর লাইফ স্টোরি। কেন আমার মনে হয় সামওয়্যার এই যে তুমি বললে ইটস ইয়োর সার্চ ফর আইডেন্টিটি অ্যান্ড পারপাস অলসো, যে শতরূপাকে তুমিও তো একটা ইমিগ্রেন্ট, মানে ইন আ ওয়ে তুমি কলকাতা ছেড়ে গেছো ইউকে থেকে, তারপর আবার তুমি নেদারল্যান্ডসে গেছো, সেখানে একটা তোমার যেটা তুমি বললে যে হু অ্যাম আই, মানে আমি তো আর কিছু করতে পারছি না, আমি একটা সামান্য টিচার। আমার মা খুব এটা বলতো, আমি তো একটা সামান্য টিচার, কিন্তু আমি মাকে বলতাম মা দ্য কাইন্ড অফ রেসপেক্ট দ্যাট ইউ হ্যাভ, যে বাথরুমে যাচ্ছ পাবলিক টয়লেটে, সেখানে লোকে পায়ে হাত দিয়ে প্রণাম মিসেস কুন্ডু, মানে যেটা হয় টিচারদের একটা আলাদা ভালোবাসা সম্মান। আমার মনে হয় আপনারা যারা বই পড়তে ভালোবাসেন এবং কারেন্ট টপিকস, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আপনাদের ইন্টারেস্ট আছে, এই বইটা ডেফিনেটলি আপনারা পড়ুন। এটার ইংরেজি এবং ডাচ অনুবাদ, মানে যেটা ট্রান্সলেশন আসছে সেটা খুব তাড়াতাড়ি আসছে, সেটা নিয়ে তুমি যদি একটু আমাদের বলো যারা ওই দেশে আছে তারা কি করে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, এটা তো এখন সৃষ্টি সুখ থেকে প্রকাশিত হয়েছে। এটা অনলাইন পাওয়া যাচ্ছে, অ্যামাজনেও আছে। তো যারা নেদারল্যান্ডসে আছে বা অন্য কোথাও আছে, আদার ডায়াসপোরিক পিপল আর কি, তারা তো অফকোর্স দে ক্যান গো অন টু amazon.co.in I guess or .com and find the book as well. আর এটার ইংলিশটা অক্টোবর মাসে নেদারল্যান্ডসেই লঞ্চ করা হবে। And I'm very excited because I haven't seen the cover as yet. The cover will be something different than this one. তো সেটার জন্য আমি একটু এক্সাইটেড এখনো অবধি, বিকজ আমি ফিরে গিয়ে তারপরে I'll sit with my publisher. Right. And I'd been really grateful to Rohan from Srishti Shuk who helped me doing this. And একটা জিনিস আমাকে না বললেই নয় যে যাদের দেশ বলে কিছু নেই, এটা কিন্তু টাইটেলটা আমার যিনি সোশ্যাল মিডিয়া দেখছেন উনি দিয়েছেন, মিস্টার জয় আইশ ভৌমিক, হি ইজ আ ওয়েল নোন অ্যাড ম্যান। তো উনি আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে নামটা তোমার বিউটিফুল নাম, যাদের দেশ বলে কিছু নেই এবং একটা পাখির ছবি, এটা খুব সিম্বলিক। এবং আমার একটা খুব ফেমাস কোটের কথা মনে পড়ছে, আমার খুব একজন মানে ভালোবাসার অথর, ইংলিশ পেশেন্ট, যিনি লিখেছেন, হি সেজ আ বিউটিফুল থিং, অল আই ওয়ান্ট, মানে দ্য ক্যারেক্টার সেজ ইট, অল আই ওয়ান্ট ইজ আ ওয়ার্ল্ড উইদাউট ম্যাপস। You know, the human heart, I believe, is our map. To be more empathetic, to understand the psychology of a person, যে একটা মানুষ যে নিজের দেশ, নিজের পরিবার, নিজের সমস্ত সম্পদ ছেড়ে চলে আসতে পারে, তার উপর দিয়ে কি যায়। এবং এই গল্পটা, এই মানে বইয়ের যে কালেকশন অফ ইন্টারভিউজ বা স্টোরিজ, এখানে একজন জার্নালিস্টের পার্সপেক্টিভও আছে, আবার একজন ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টেরও গল্প আছে, নিজের গল্প, এবং তার মধ্যে দেশকে খোঁজা, দেশকে জানা, দেশকে ভালোবাসা। এবং একটা দেখবে একটা কথা অনেকে বলে যে দূর থেকে জিনিসকে বেশি ভালোবাসা যায়, যত কাছে আসি তখন জিনিসগুলো আরও প্যাঁচালো, আরও ক্রিটিক্যাল হয়ে যাই আমরা। আমরা এই বইটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন অফ দ্য শোতে দেবো। প্লিজ বই কিনুন। আমি জানি যে আজকাল মানুষে বই খুবই কম পড়ছে, আমার বোনের জেনারেশন ওরা তো কিন্ডলে বই পড়ে, স্টোরেজেরও একটা প্রবলেম আছে মডার্ন ফ্ল্যাটসে, আমি বুঝি। তবে বইয়ের গন্ধ, এবং এই পুজোর ছুটি সামনে আসছে, সেখানে একটা বাঙালি লেখিকার লেখা বই আপনাদের কালেকশনে সংগ্রহে যদি অ্যাড করেন, আমার মনে হয় খুবই ভালো হবে। তুমি তো আবার নিজের দেশে ফেরত যাচ্ছ, ওটা আমার পিতৃভূমি, এটা আমার মাতৃভূমি, ওটা আমার পিতৃভূমি। আর সত্যি কি মানুষের মনের কোনো দেশ হয়? আমার মনে হয় না। মানুষের মনটা ওই আকাশের মতন, যেখানে পাখি হয়ে আমরা ঘুরে বেড়াই। খুব ভালো লাগলো শতরূপা, তুমি সময় করে তোমার এই বিজি বুক টোরের মধ্যে তুমি
আমাকে সময় দিলে, আমার ভিউয়ার্সদের সময় দিলে। এটা একটু অন্যরকম গল্প ডেফিনেটলি হলো, কিন্তু এখন যা পৃথিবীর অবস্থা, ইন দ্য লাইট অফ গাজা যেটা হচ্ছে, অফকোর্স দ্য ইউক্রেন ওয়ার, এই ট্রাম্পের এই পলিসিস, ইউকেতে যেটা আমরা দেখছি, সারা বিশ্বে আমরা যেতে দেখছি, নিজেদের স্টেটে আমরা দেখছি, এই যে একটা পার্টিকুলার কমিউনিটির প্রতি আমাদের এত রাগ যে ওরা এসে যাচ্ছে, আমাদের আর কাশ্মীরের মতন আমরা হয়ে যাব। আমরা দেখছি বিবেক অগ্নিহোত্রী এসে তার মানে প্রপাগান্ডা করছেন, সেটা নিয়ে তোমার কিছু বলার আছে? ফলো করছো সেটা? হ্যাঁ, করছিলাম, তবে অনেস্টলি স্পিকিং কলকাতায় আসার পর আর খবরের কাগজ দেখিনি। শাড়ি কিনছো খালি, শাড়ি কিনছি খালি, শাড়ি একদম একেবারেই তাই। তার মধ্যে একটা মেডিকেল এমার্জেন্সি হলো সেটার জন্য, বাট আই ওয়াজ অলসো শকড টু সি দ্য মেডিকেল কন্ডিশন অফ কলকাতা। খুব খুব অ্যাপলিং একটা সিচুয়েশন আমার মনে হলো। তো সব কিছু নিয়ে আই ওয়াজ ভেরি প্রিঅকুপাইড। বাট একটা জিনিস আমি বলতে চাই, জানো তো, যে এই সমস্ত কিছুর মধ্যে না একটা, যারা সব থেকে বেশি কষ্টে আছে তারা হচ্ছে বাচ্চারা, সদ্যজাত শিশুগুলো, যারা এই গাজাতে, তুমি চিন্তা করো তো, কত সহস্র বাচ্চা যারা অলরেডি মারা গেছে বা যারা বেঁচে আছে, তারা খেতে পাচ্ছে না, পরনের জামা কাপড় নেই, মানে একদম মানে তারা মানে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি তাই। তো এইটা ভীষণ ভীষণ কষ্টদায়ক। আজকে আমি সাউথ সিটি মলেই ঘুরছিলাম একদিনকে, তো একটি বাচ্চা ছেলে, কত হবে, 10-15 বছর বয়স হবে, সে একটি টি শার্ট পরেছে, তাতে লেখা বাংলাদেশি, সেখানে একটা ক্রস, আর বাংলা ভাষা সেটাতে রাইট। আই ওয়াজ সো শকড শ্রীময়ী। আমি ভাবছিলাম যে এই 10 বছরের বাচ্চাটার মনে এই বিদ্বেষটা কেন? ওয়াই? সেটা তো কিনে দিয়েছে বাবা মাই কিনে দিয়েছে। তো আর 10 বছরের ছেলে নিজে গিয়ে টি শার্ট কেনে না। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ বাংলাদেশিরা পা দিয়ে স্মদর করছে বলে আমরা, আমাদের ন্যাশনালিস্টিক ফিলিং ভীষণ, আমরা ভীষণ মানে কি বলবো, মানে কান্নায় বুক ভেঙে যাচ্ছে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ চলে গেল। কিন্তু একটা মানুষ যে প্রাণ হারাচ্ছে ওই দেশে, তার যে কোনো জাত নেই, সেই মৃত্যুর কোনো জাতি নেই, কোনো বর্ণ নেই, কোনো ভাষা নেই, কোনো ম্যাপস নেই, কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নেই, সেটা কি হলো? সেটা একটা মানুষ। সেটা কোথায়? সেই মানবিকতাটা কোথায়? আমার যার জন্য মনে হয় যে এখন দ্য ওয়ার্ল্ড, সেই লাস্টে ওই একটা কথাই বারবার মনে পড়ে শক্তি চট্টোপাধ্যায়, মানুষ বড় কাছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আমার মনে হয় আমাদের মানুষ হওয়াটা এখন অনেকটা বাকি, অনেকটা দূর যেতে হবে আমাদের। একদমই তাই। এবং সামনে আমাদের বড় উৎসব আসছে, শহর মেতে উঠবে, আমরা জাতি হিসেবে মেতে উঠব। এই গল্পগুলো যেন আমরা না ভুলি, এবং আমরা উৎসব হোক মানবিকতার, আমি এটাই বলে আজকে শেষ করব। শতরূপা, তোমার এখানে এসে কেমন লাগলো? and if you can give a shout out for subscriptions, we'd be very happy. Definitely. I was so thrilled to see your podcast online, actually. So I was, first of all, I have to say that your conversations are very candid, you know, and তুমি সবসময় ভীষণ স্পষ্টভাবে বলো, যেটা signifies বা sort of justifies your straight up with Sri, you know. Right. So that's really very nice. আর সবথেকে যেটা বড় কথা, the entrepreneurial gesture that you have shown, you know, একটা নতুন শহরে এসে নতুন করে এরকম ভাবে একটা কিছু বিল্ড ইন করে এক বছরে তার এতটা সাকসেস, I think hats off to you. Thank you. You know, it just shows that you're a nice person at heart. And whatever you do with a lot of zeal, with a lot of passion, and it just shows. You know. So I wish you really all the best, and I'm very, very happy to be with her, and I would be really glad. I mean, of course, the kind of people that comes on her show, in comparison to that, I'm literally no one. But I would be very happy if at least people who know me would subscribe to her channel and watch her grow. Absolutely. So thank you. যাদের দেশ বলে কিছু নেই, অ্যামাজনে অ্যাভেলেবল। এটার বাংলা ভার্সনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, ইংরেজি এবং ডাচ ভার্সনটা অক্টোবরে হবে। আপনারা যে ভাষাতেই পড়তে চান, প্লিজ বইটা কিনুন। খুব ভাল লাগলো আড্ডাটা, মনটা ভরে গেল। অনেক রকম প্রশ্ন মনে আসছে, যেটা একটা ভালো বইয়ের আলোচনার পর হওয়া উচিত, যে স্যাঙ্গুইন না হয়ে আমরা যেন প্রশ্ন করি, আমরা যেন নিজেদের প্রশ্ন করি, সমাজকে, গভর্নমেন্টকে, শিক্ষা ব্যবস্থাকে, মেডিকেল কমিউনিটিকে প্রশ্ন করা যেন আমরা না ভুলি। সেই উত্তর আমরা পাই কি না, প্রশ্ন যেন আমরা করে চলি। এই
অবধি আমাদের আজকের আড্ডা রইল। পরের সপ্তাহে আবার দেখা হবে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আনটিল নেক্সট উইক, সুস্থ থাকুন, ভালো বই পড়ুন, ভালো জামা কাপড় কেনার সাথে সাথে এই বইটাও কিনে ফেলুন। নমস্কার।